উচ্চ মাধ্যমিকে এমসিকিউয়েও তুমি 100% কমন পেতে পারো যদি তুমি এই সিরিজটির প্রতিটি ভিডিও দেখে নাও। আমরা 100% কমন এমসিকিউ সিরিজ এনেছি আদরিণী গল্পের উপরে, আর সেটির পার্ট 1 এবং পার্ট 2 এগুলোর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। সেখানে ওই ভিডিওগুলি যদি তুমি না দেখে থাকো তাহলে দেখে নিও। এবং পরবর্তী ভিডিও আমরা কন্টিনিউ করছি, যেখানে আমরা প্রথম প্রশ্ন পেয়েছি বিয়েবাড়ি গেলে কোন কোন বার জয়রাম মোক্তারের কাছারি কামাই হবে। কামাই বলতে এখানে লোকসানের কথা বলা হয়েছে, বা যেগুলো বাদ চলে যাবে। আর কাছারি বলতে কোর্টের কাজ, কোর্ট কাছারি যেটাকে বলা হয়। তো কোন কোন বার লোকসান হবে, তার হবে সোম এবং মঙ্গলবার, কারণ সোমবারে রয়েছে বিয়ে এবং মঙ্গলবার ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে, তাই সোম এবং মঙ্গল। তাহলে ঘ নাম্বার হয়ে গেল সঠিক অ্যান্সার, যে সোম এবং মঙ্গল। এখানে সোয়াম হয়ে গেছে, তার জন্য এটা সোম হবে অ্যাজ দন্তাসয়কার ম। তারা ভারী মনে দুঃখিত হবে কেন? কারা ভারী মনে দুঃখিত হবে? এখানে জয়রাম মোক্তার বলেছেন, যদি আমি মেজবাবুর মেয়ের বিয়েতে না যাই তাহলে মেজবাবু, পীরগঞ্জের মেজবাবু অনেক দুঃখ পাবেন। তাহলে এখানে এই যে তারা ভারী মনে দুঃখিত হবে কেন, যদি জয়রাম মোক্তার মেজবাবুর বিয়েতে যায় তাহলে কি হবে? এটা না, এটা তো একদমই উল্টো হয়ে গেল। জয়রাম মোক্তার মেজবাবুর বিয়েতে না গেলে, মানে মেজবাবুর মেয়ের বিয়েতে না গেলে তারা দুঃখিত হবে, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন। তোমরা যাচ্ছ, এখানে তোমরা বলতে কাদের কথা বলা হয়েছে? নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী বাবু, এদের কথা বলা হয়েছে। এবং জয়রাম মোক্তার এই কোশ্চেনটি করেছেন তাদের দুজনকে, যে তোমরা যাচ্ছ, তাহলে নগেন ডাক্তার এবং জয়রাম মোক্তার নয়। নগেন ডাক্তার মেজবউ তার মেয়ে নয়, মহারাজের কথা তো একদমই না। এখানে নগেন ডাক্তার ও জুনিয়র উকিল সেই কুঞ্জ বিহারী বাবুর কথা বলা হয়েছে। ঘ নাম্বার হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। এরপরে চলে আসছি, যাবার তো খুবই ইচ্ছে, যাওয়ার খুবই ইচ্ছে, এই কথাটি কে বলেছেন বা কার যাওয়ার খুবই ইচ্ছে? এটা হচ্ছে নগেন ডাক্তার জয়রাম মোক্তারকে বলেছেন যে বিয়েতে যাওয়ার তো খুবই ইচ্ছে, কিন্তু যাবোটা কিসে, তার এটাই রয়েছে মনে একটি বাধা, যে তিনি কি করে যাবেন। তো নগেন ডাক্তারের এই কথাটি তার মুখ থেকে বেরিয়েছিল। পীরগঞ্জে কিভাবে যাওয়ার পথ নেই? পীরগঞ্জ এমন একটি জায়গা যেখানে ঘোড়াগাড়িতে যাওয়ার মতো পথ নেই। ঘোড়াগাড়ি কীরকম একটু দ্রুত চলে এবং ঘোড়াগুলো চলার জন্য পথ দরকার হয়, সেরকম পথ সেখানে নেই। তো ঘোড়াগাড়িতে যাওয়ার মতো সেখানে পথ নেই। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে সময় কত লাগবে? পীরগঞ্জে যেতে সময় লাগবে 2 দিন, এবং পীরগঞ্জ থেকে আসতে 2 দিন সময় লাগবে। তাহলে টোটাল 4 দিন সময় লেগে যাচ্ছে। তো যে যাওয়ার কথা বলছে এখানে, যেতে কত সময় লাগবে? 2 দিন লাগবে। ঠিক আছে, যদি এখানে 4 দিন থাকতো আলাদা ব্যাপার ছিল, 4 ঘন্টা আছে, হবে না এটা অ্যান্সার। এবার গরুর গাড়ি করে পীরগঞ্জে গেলে ফিরতে কত সময় লাগবে? ওই একই কথা, 2 দিন যেতে লাগবে এবং 2 দিন আসতে লাগবে। তো 2 দিন হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, সেও জোগাড় হওয়া মুশকিল। কোন জিনিসটির কথা বলা হয়েছে? এখানে পালকির কথা বলা হয়েছে। পালকি জিনিসটিও সহজে পাওয়া যায় না। তো ঘ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেনে আসছি, মুখুজ্জে মহাশয় পীরগঞ্জে, মুখুজ্জে মহাশয় পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে রাজবাড়ি থেকে কি আনিয়ে নেবেন? মুখুজ্জে মহাশয় বলতে এখানে আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তিনি বলছেন যে রাজবাড়ি থেকে রাজাকে চিঠি দিয়ে আমি হাতি এনে দেব, মানে একটি হাতি তিনি রাজার কাছে চেয়ে নেবেন, যাতে তারা পীরগঞ্জে নেমন্তন্ন রক্ষা করতে যেতে পারে। আগন্তুকগণ, আগন্তুকগণ মানে যারা এসেছিল, যেমন নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী বাবু উকিল, তারা কিসে চড়ে দিব্যে আরামে যেতে পারবেন? তাদের কথা হচ্ছে যে তারা হাতিতে খুবই আরামে চড়ে যেতে পারবেন। এটা ছিল তবে লাস্ট অ্যান্সারটি। এরপরে আমরা আরও কয়েকটি অ্যান্সার করে নেব, শুধুমাত্র এখানেই আটকে থাকবো না, আরও কিছু ইম্পর্টেন্স রয়েছে। যেমন আমরা চলে আসছি নেক্সট, এখানে দেখি কি কোশ্চেন রয়েছে। যদি তোমরা আদরিনীর আমার অ্যানিমেটেড ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিও, যেটা কি অ্যানিমেশন আমি সব থেকে হাই কোয়ালিটিতে ইউটিউবে দিয়েছি। ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক দেওয়া রইলো, ফ্রিতে অ্যানিমেটেড ভিডিওটা দেখে নাও। পুরো গল্পটা তোমার মধ্যে, মাথার মধ্যে মুভির মতো ঢুকে যাবে, এবং পরীক্ষার সময় এমসিকিউ করতে কিন্তু খুব বেশি সুবিধা হবে। আর তার সাথে
তোমার যদি আমার সঙ্গে লাইভ ক্লাস করতে হয় অবশ্যই আলফা ব্যাচটি জয়েন করতে পারো। যে মহারাজ জয়রাম মুক্তারের মক্কেল তার নাম, মানে মহারাজের নাম কি? মহারাজের নাম হলো নরেশ চন্দ্র। মনে রাখতে হবে কি, মহারাজের নাম হচ্ছে নরেশ চন্দ্র। এরপরে কোশ্চিনে আমরা আসছি। মহারাজ নরেশ চন্দ্র হলেন জয়রাম মুক্তারের কি? জয়রাম মুক্তারের পূর্বপুরুষ, মানে জয়রাম মুক্তারের কি তিনি বংশগত পূর্বপুরুষ? একদমই নয়। পৃষ্ঠপোষক, মক্কেল নাকি প্রভু? মক্কেলটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। এবার তোমরা বলতে পারো মক্কেল স্যার কথাটা কেমন? মক্কেল মানে হচ্ছে কাস্টমারকে বোঝায়। জয়রাম মুক্তারের তিনি একজন কাস্টমার ছিলেন, মানে জয়রাম মুক্তার তাকে সার্ভিস দিত যখন তিনি কোনো আইনত ব্যবস্থা নিতেন অথবা তার কোনো জমি জমাতে আইন চলতো সেগুলোতে। ওকে, এরপরে 63, জয়রাম মুক্তার কার আমল থেকে মহারাজ নরেশচন্দ্রের মুক্তার? মুক্তার বলতে এখানে গেলে উকিলের সঙ্গে যে থাকে তাকে মুক্তার বলা হয়। তো জয়রাম মুক্তার খুবই ফেমাস ছিলেন এবং তিনি মহারাজের বাবার আমল থেকে তিনি মুক্তারি করে আসছেন এবং তার বাবাকেও তিনি অনেক কিছুতে সাহায্য করেছেন। তাহলে এখানে পিতামহ বলেছে, পিতামহ মানে কিন্তু পিতার যে পিতা তাকে বোঝায়, তিনি কিন্তু না, মহারাজের পিতার আমল থেকে। খ নাম্বারটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। এরপরে আমরা আসছি নেক্সট কোশ্চেনে। আমি আশা করছি যে তোমরা খুব ভালো এনজয় করছো এই ক্লাসগুলি, যেখানে আমরা কিন্তু ইন ডিটেলে বুঝে নিচ্ছি, তাই না? আর এর সাথেও তোমরা যদি ইন ডিটেল নোটস চাও, পিডিএফ নোটস যেগুলো তুমি প্রিন্ট আউট করতে পারবে, তবে আলফা ব্যাচটি অবশ্যই জয়েন করো। এখানে আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে বা ভিডিওর মধ্যেও নাম্বারটি দেখাবে, এবং ডাইরেক্ট যদি অ্যাপ থেকে তুমি কিনতে পারো তবে অ্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওর, সেখান থেকেও নিতে পারো। খুবই প্রিমিয়াম ক্লাসেস করানো হয়, এই নোটগুলিও থাকে সলভ, এবং এই নোটগুলি সলভ নোট পড়ে টোড়ে তুমি এমসিকিউ মানে মক টেস্টও দিতে পারবে, যাতে পশ্চিমবঙ্গের মধ্যে তুমি সেরার সেরা স্টুডেন্ট হয়ে ওঠো। আর স্কুলের মধ্যে তোমার সেরা হয়ে ওঠাটা একদমই 100% গ্যারেন্টিড। ওকে, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। এখানে কুঞ্জবিহারী বাবু মানে জুনিয়র উকিল, এটা জয়রাম মুক্তারকে বলেছে যে মুক্তার বাবু আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতেই হবে, না হলে আপনাকে ছাড়ছি নে, পীরগঞ্জের মেজবাবুর বিয়েতে একসঙ্গে সবাই যাব। কুঞ্জবিহারী বাবু জয়রাম মুক্তারকে এই কথাটি বলেছেন। ওকে, জয়রাম মুখুজ্জে কি শোনার বয়স নেই? জয়রাম মুখুজ্জে অ্যাকচুয়ালি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, মানে তার কিন্তু বৌমা মেয়ে এরকম আছে, ঠিক আছে? তো বলতে গেলে তিনি কিন্তু একটু যেহেতু প্রাপ্তবয়স্ক, তাই তার গান নাচ এসব দেখার মতো বয়স আর নেই। তাই এখানে সেই ভজন কীর্তন তো নয়, কটু কথা তো নয়, কটু কথা মানে খারাপ কথা, কবি গান এসব নয়, এটা হচ্ছে বাই ও খেমটা, খেউর আছে এখানে, এটা হবে খেমটা। খেমটা হচ্ছে এক ধরনের নাচ যেখানে অনেকগুলো মহিলা একসঙ্গে হাত ধরে নাচে এবং গান করে, সেটা হচ্ছে খেমটা। কোথার থেকে বাই আসছে এবং কোথার থেকে খেমটা আসছে আমাকে তোমরা একটু কমেন্টে জানাবে যে বাই কোথার থেকে আসছে এবং খেমটা কোথার থেকে। পৃথিবীর সবথেকে সেরা ব্যক্তি তথা স্টুডেন্টরা সেরা হয়ে উঠেছে কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। এবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন হবে সবথেকে সেরা, কারণ এসবিআই এডটেক অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যানিমেটেড ক্লাসেস, যেখানে কঠিন চ্যাপ্টারগুলো তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নিতে পারবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাসেস, যেখানে এসবিআর স্যারের সঙ্গে তুমি তোমার ডাউটগুলো সলভ করতে পারবে। লাইভ ক্লাস মিস হলেও কোনো আপত্তি নেই, থাকছে রেকর্ডেড ক্লাসেস, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি তোমার ক্লাস করতে পারবে। সাবজেক্ট থাকছে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং জিওগ্রাফি। প্রতিটি চ্যাপ্টারে থাকছে ডিজিটাল মক টেস্ট, যে কোনো প্রশ্নের উত্তর সহজ করার জন্য থাকছে অ্যানিমেটেড নোট। এছাড়াও ইম্পর্টেন্ট নোটগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। গ্রামারের জন্য স্পেশাল গ্রামার ক্লাসেস থাকছে, যারা একেবারেই গ্রামার জানো না তাদের জন্য 0 to মাস্টার ক্লাস থাকছে। আর এতেই শেষ নয়, সাজেশন ব্যাচ তোমাদের জন্য পুরোপুরি ফ্রি থাকছে। যদি তুমি তোমার বেস্ট ভার্সন হয়ে উঠতে চাও তবে অবশ্যই এসবিআই এডটেক অ্যাপটি আমাদের ডেসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এরকম প্রিমিয়াম অ্যানিমেটেড ম্যাটেরিয়ালস, মক টেস্ট তথা অ্যানিমেটেড ভিডিওসগুলো তোমার স্কুল তথা তোমার ফ্রেন্ডসের কাছে কারো কাছেই থাকবে না, এটাই তোমার প্লাস পয়েন্ট। তবে অবশ্যই জয়েন করে নাও আলফা ব্যাচটি, যেটি ক্লাস 12 সেমিস্টার 3তে তোমাকে তোমার স্কুল তথা পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টদের মধ্যে একজন করে তুলবে এবং তুমি হয়ে উঠবে তোমার বন্ধু এবং টিচার্সদের মধ্যে সবথেকে ফেভারিট স্টুডেন্ট।
কার বাই খেউ শোনার বয়স নেই? একটু আগেই আমরা পড়লাম যে মোক্তার মহাশয়। মোক্তার মহাশয়ের নাম জয়রাম মোক্তার, তার পুরো নাম জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মোক্তার মাথায় কি বেঁধে পীরগঞ্জের বিয়ে বাড়িতে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? তিনি কিন্তু মাথায় একটি পগক মানে হচ্ছে এক ধরনের পাগড়ি তিনি পরবেন, ঠিক আছে, এক ধরনের জমিদারি পাগড়ি তিনি পরবেন। সেটা পরে পীরগঞ্জের মেজবাবুর বিয়েতে, মেজবাবুর মেয়ের বিয়েতে তিনি যাবেন। ওকে, মেজবাবুর বিয়ে না, মেজবাবুর মেয়ের বিয়ে। হাতে করে কি নিয়ে জয়রাম মুখুজ্জে অতিথিদের অভ্যর্থনা জানাবেন? মানে কি বলতো, ওই নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু যখন গান শুনবেন সেই মেজবাবুর মেয়ের বিয়েতে, তখন জয়রাম মুক্তার একজন ভালো অতিথি হিসেবে মেজবাবুকে সাহায্য করবেন। কি, যে অতিথির কাছে যাবেন, যে দেখবেন খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা সবার, মানে তিনি একজন দায়িত্ববান পুরুষ হিসেবে সেখানে কাজ করবেন। তো তার হাতে কি থাকবে? তার হাতে থাকবে খেলো হুকো। যেহেতু মুক্তার মহাশয় একটু বড় মাপের মানুষ এখন, আমাদের জয়রাম মুক্তার, তাই অতিথিদের কাছে তিনি হুকো হাতে নিয়ে যাবেন এবং বলবেন যে সব খাওয়া দাওয়া ঠিক হয়েছে কিনা, সব ঠিক আছে কিনা, আপনি খেয়েছেন কিনা, এইসব। ওকে, তাহলে খেলো হুকো এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এবার খেলো হুকোটা কি? যেই হুকোগুলো তুমি হাতে করে নিয়ে ঘুরে বেড়াতে পারবে এবং যেগুলো একটু রাজকীয় টাইপের, ওই ছোট্ট হুকোর কথা না, যেগুলো একটু রাজকীয় টাইপের। ওকে, মেজ কাকুর, মেজবাবুর হবে এটা, মেজবাবুর মেয়ের বিয়েতে খেলো হুকো হাতে করে জয়রাম মুক্তার কি করবেন? সুখ টান দেবেন, বাই খেউর শুনবেন, মানে সেই বাই খেমটা এগুলো শুনবেন, তারপর লোকজনদের অভ্যর্থনা করবেন, নাকি অতিথি পুজো আসন গ্রহণ করবেন? না, তিনি লোকজনদের অভ্যর্থনা মানে ওয়েলকাম জানাবেন, যে ওয়েলকাম জানানোর জন্য তিনি সেই মেজবাবুর মেয়ের বিয়েতে খেলৌকো নিয়ে ঘুরে বেড়াবেন। আর তোমরা বসে শুনবে। কি শোনার কথা বলা হয়েছে? কোন কোন গান শোনার কথা বলা হয়েছে? এখানে পেয়ালা মুঝে ভর দে, এই গানটার কথা বলা হয়েছে। ওকে, মানে একটু ইয়ার্কি ঠাট্টা, যেহেতু জয়রাম মুক্তারের ফ্রেন্ড হচ্ছে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু, তাদেরকে বলেছেন যে তোমরা বসে পেয়ালা মুঝে ভর দে এই গানগুলো শুনবে, আর আমি সেই অতিথিদের ওয়েলকাম জানিয়ে বেড়াবো। ওকে, তাহলে খুবই তারা ইন্টারেস্টেড রয়েছে বিয়েতে যাওয়ার জন্য, বোঝাই যাচ্ছে। জয়রাম মুক্তার কোন দিনে সকালবেলা পুজো করতেন, পুজো ঘটা করে করিতেন, মানে একটু সময় নিয়ে কোন দিন তিনি পুজো করতেন? সেটা হচ্ছে রবিবার। ওকে, রবিবার সকালবেলা তিনি পুজোতে বসতেন, একটু সময় নিয়ে তিনি পুজো করতেন। তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। ওকে, তোমরা যদি অ্যানিমেটেড সিরিজটা, অ্যানিমেটেড ভিডিওগুলো না দেখে থাকো, প্রতিটি চ্যাপ্টার যেমন তোমাদের রয়েছে, তার সঙ্গে একটি কবিতা দিগ্বিজয় রূপকথা, তারপরে রয়েছে ধর্ম কবিতা, আদরিণী গল্প, এগুলো সমস্ত আমি অ্যানিমেটেড ভিডিও এই চ্যানেলের মধ্যে দিয়েছি। তোমরা একটু সার্চ করলে পেয়ে যাবে, অথবা লিখলে দিগ্বিজয় রূপকথা SBR এডটেক বা SBR লিখলে চলে আসবে আমার অ্যানিমেটেড ভিডিওটি, সেটি দেখে নাও। সব থেকে বেস্ট কোয়ালিটির আমি অ্যানিমেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তোমাদের জন্য, এবং সব থেকে ডিটেলসে তোমাদের এগুলো বলে দিই, যাতে পরীক্ষার জন্য তুমি অ্যানিমেটেড ভিডিও দেখে একবারে প্রস্তুত হয়ে যাও। ওকে, এবং অ্যানিমেটেড ভিডিও বা কার্টুন ভিডিও একবার দেখলে সারা বছর মনে থাকে, বা সারা জীবনও মনে থাকতে পারে যদি তুমি বারবার করে দেখো। তাই একদম মুভির মতো করে সেটা বুঝে নাও। এখন আর টেক্সট বই পড়ে সময় নষ্ট করো না, সেগুলোর দিন অনেক আগেই চলে গেছে, এখন একটু আধুনিক হতে হবে। কোন পুজো জয়রাম মুখুজ্জে ঘটা করে করিতেন? কোন পুজো? তিনি কোন পুজোটা একটু সময় নিয়ে করতেন? বাৎসরিক পুজো? না। শ্রাবণ মাসের পুজো? না। সংক্রান্তির পুজো? না। রবিবার সকালের আহ্নিক পুজো। আহ্নিক মানে দৈনিক পুজো, ঠিক আছে? আহ্নিক মানে কি? দৈনিক পুজো। তো রবিবার সকালের পুজোটা তিনি একটু সময় নিয়ে করতেন। 73 নম্বর, জয়রাম রবিবারে আহ্নিক পুজো সমাপন করলেন কটার দিকে? তিনি সকালবেলা এটা করতেন। আচ্ছা, এখানে ডবল হয়ে গেছে, ওকে, নিচেরগুলো দেখবে না। এই অ্যাকচুয়ালি গটাই দুবার হয়ে গেছে, ঘটা দুবার হয়ে গেছে। তিনি আহ্নিক পুজোটা সমাপন করলেন কখন, মানে শেষ করলেন কখন? সকালবেলা করতেন। তাহলে সকালবেলার কোন টাইমটা রয়েছে দেখো তো? বেলা 9টা, বেলা 11টা। কারণ এগুলো তো দুপুরে তো করতেন না। তাহলে দুটো অপশন বাঁচলো, মনে রাখবে। একদম সকালে করতেন তো বেলা 9টায় তিনি শেষ করতেন। কটার দিকে তিনি পুজোটা শেষ করতেন? বেলা 9টার দিকে। ওকে, নেক্সটে চলে আসছি আমরা। জয়রাম বৈঠকখানায় কখন এলেন? জয়রাম বৈঠকখানায় কিন্তু পুজো করার শেষে তারপর এলেন। ওকে, তো পুজো করার শেষে জলযোগান্তে তিনি
এলেন। ওকে, এবার জলযোগান্তে জিনিসটা কি? জলযোগান্তে মানে ব্রেকফাস্ট করার পর বা টিফিন করার পর। জলযোগান্তে মানে জলযোগ হলো তার, মানে ব্রেকফাস্ট করা হলো, তার অন্তে তারপরে তিনি এলেন সেই বৈঠকখানায়। বৈঠকখানায় কারা বসেছিল জানো? তার কাস্টমারগুলো বসেছিল। ওকে, জলযোগান্তে জয়রাম মুক্তার এসে কোথায় বসলেন? শয়নকক্ষে নয়, তিনি এসে বসলেন বৈঠকখানায়। বৈঠকখানা মানে বসার ঘর। অ্যাকচুয়ালি যেহেতু দেখবে উকিল এবং যারা ওই জাজ টাজ হয় ওদের বাড়িতে সকাল সকাল ভিড় হয়, তার কাস্টমারগুলো এসে থাকে তাদের মানে সমস্যাগুলি নিয়ে, সেই কথাই বলা হয়েছে। জয়রাম মুক্তারের বাড়িতে সকাল সকাল কাস্টমাররা এসেছিল যাদের আইনত কোনো একটি কেস চলছিল। রবিবার সকালে জয়রামবাবুর বৈঠকখানায় উপস্থিত ছিল অনেকজন মক্কেল। বৈঠকখানায় কারা বসেছিল? অনেকজন মক্কেল বসেছিল। মোক্তারগণ নয়, মোক্তার তো তিনি নিজেই। পাওনাদার মানে হচ্ছে তার কাছে টাকা পায় এরকম নয়। আর আগন্তুকগণ মানে হচ্ছে তাদের বাড়িতে অতিথি হিসেবে এসেছে এরকম কেউ নয়। অনেকজন মক্কেল মানে কাস্টমার, তারা বৈঠকখানায় বসেছিল। ওকে, আমি আশা করলাম যে তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ডেসক্রিপশনে আমার কিন্তু আরও অনেক বাংলাতে এবং ইংলিশে ভিডিওস আছে অ্যানিমেটেড, সেগুলো প্লেলিস্ট দিয়েছি। অ্যানিমেটেড সিরিজগুলো তোমরা দেখে নাও। সব থেকে বেস্ট মার্কস এবার আমরা তুলেই ছাড়বো, কারণ আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের টার্গেট পূরণ করার জন্য। তাই সাবস্ক্রাইব করে নিও। সেমিস্টার 3 সেমিস্টার 4 তোমাদের সঙ্গে রয়েছি। সব থেকে বেস্ট কন্টেন্ট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা কমেন্টে জানাবে, আমি সেগুলো নিয়ে আসবো। মক্কেলদের সঙ্গে কথা বলতে বলতে জয়রাম মুক্তারের হঠাৎ মনে পড়ে গেল। হঠাৎ তার মনে পড়ে গেল যে আরে আমরা আগের দিন তো হাতি নিয়ে গল্প করছিলাম, যে মহারাজকে হাতির জন্য চিঠি লিখতে হবে এবং মহারাজকে চিঠিটা রবিবার সকাল সকাল পাঠাতে হবে, তাহলেই তো সন্ধ্যের মধ্যে তিনি হাতিটা পাঠিয়ে দেবেন। তো সেই হাতির কথা তার মনে পড়লো। ওকে, তাহলে এটা হচ্ছে হাতির কথা। এবার কাহিনীটা শুরু হয়েছিল শনিবার এবং রবিবার সকালে তিনি হাতির জন্য চিঠিটা লিখে পাঠালেন। আর হাতিটা আসার কথা কখন? রবিবার বিকেলের দিকে। আর বিয়েটা কখন? সোমবার বেলা। সোমবার তাদের সকাল সকাল বেরোতে হবে হাতিটিকে নিয়ে, যাতে তারা বিয়েবাড়িতে সময় মতো পৌঁছতে পারেন। চিঠি লেখার সময় মুখুজ্জে মহাশয় হাতে কি তুলে নিলেন? তিনি হাতে কাগজ আর কলম তুলে নিলেন। মানে কাগজ আর কলমে তিনি চিঠি লিখবেন কাকে? মহারাজ নরেশচন্দ্রকে, যে মহারাজ আপনার কাছে আমি হাতিটি চাইছি। হ্যাঁ, এবার চিঠিটি লেখা তিনি যখন শুরু করলেন, সেখানে মহারাজকে তিনি প্রথমে কিভাবে সম্বোধিত করলেন খুব ইম্পর্টেন্ট, ভালো মতো দেখো। এই যে এখানে আছে প্রবল প্রতিপান্বিত শ্রী মহারাজ নরেশচন্দ্র রায়। ওকে, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। মনে রাখবে শুরুটা হয়েছিল প্রবল, প্রবল প্রতিপান্বিত। ওকে, এইটুকু মনে রাখলে তুমি এটাকে ভালো মতো অ্যান্সার করতে পারবে। আর নামটা দেখে নেবে নরেশচন্দ্র রায় আছে কিনা। যেমন এখানে আছে নরেশচন্দ্র রায় চৌধুরী, তারপরে এখানে যেমন আছে দেখো গিরিশচন্দ্র রায়। গিরিশচন্দ্র রায় নাম ছিল না। তারপর হস্তি প্রার্থনা সূচক নিবেদন, মানে হাতির জন্য নিবেদন, এটা না। শুরু করেছিল প্রবল প্রতিপান্বিত শ্রী মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর, এইভাবে তিনি লিখেছিলেন। ওকে, তাহলে কি মনে রাখতে হবে? প্রবল প্রতিপান্বিত এবং শেষের দিকে প্রতিপাল কেশু, আর নামটা নরেশচন্দ্র রায়। এরপরে শেষ আজকের আমাদের কোশ্চিনে আমরা এসেছি। জয়রাম মুক্তার চিঠি মারফত প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? একটি পালকির জন্য? আমরা সবাই জানি এটা হচ্ছে একটি হাতির জন্য। তাহলে একটি হস্তি। এবার হস্তি মানেই কিন্তু হাতি, তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে এভাবেই খুবই সহজে আমরা আদরিনীর সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে তোমাদের প্ল্যান পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি যদি তোমরা এক্সাম টাইমে দেখছো। আদরিনী সব ভিডিও মিলে আমি সাপোজ ধরলাম এমসিকিউ এবং অ্যানিমেটেড ভিডিও ধরে 2 ঘন্টা বা 3 ঘন্টা সব মিলিয়ে সিরিজটি তৈরি হলো। একদিনে তুমি পুরো আদরিনী গল্পটি শেষ করে দিতে পারবে। এভাবে তোমাদের যদি 6টি গল্প থাকে তাহলে 6টি গল্প করতে 6 দিন সময় লাগবে। 6 দিনের মধ্যে পুরো বাংলা সিলেবাস শেষ। এবার আমি কি তোমাদের ট্রাস্ট বিল্ড করছি যে 100% কমন পাবে। তাহলে এই সিরিজগুলো যদি 6 দিনে তুমি শেষ করে নাও তাহলেই তোমার হয়ে গেল বাংলাতে কমপ্লিট, আর তো কোনো খাটনি করতে হচ্ছে না। তাই এই চ্যানেলের মধ্যে বাংলা এবং ইংলিশ এটাতে কোনো টেনশনই নিতে হবে না। পুরোপুরি আমি তোমাদের সঙ্গে রয়েছি, 100% কমন এনেই ছাড়বো। এবং তুমি যদি রেগুলার ক্লাস করো তাহলে একদমই কোনো টেনশন থাকবে না। এক্সাম টাইমে দেখছো
তোমার কিন্তু 100% কমন আসবেই, শুধু কমপ্লিট করে নাও। সি ইউ সুন গাইস।